ওয়েলকাম স্টুডেন্টস টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল সেলফ স্টাডি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বাই উইলিয়াম শেক্সপিয়ার। হোয়াই সনেট 18? উইলিয়াম শেক্সপিয়ার তার লাইফ টাইমে 154টি সনেট লিখেছিলেন। তার মধ্যে এই সনেটটি ছিল 18তম। তাই জন্য শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডেকে সনেট নম্বর 18ও বলা হয়। এই কবিতাটির ব্যাকগ্রাউন্ডের কথা বলতে গেলে বলা যায় যে উইলিয়াম শেক্সপিয়ার তার কোনো মেল ফ্রেন্ড, তার কোনো এক পুরুষ বন্ধুকে অ্যাড্রেস করে এই পোয়েমটি লিখেছিলেন। কিছু কিছু ক্রিটিকদের মতে তার এই মেল ফ্রেন্ডটি ছিলেন আর্ল অফ সাউথহ্যাম্পটন বা উইলিয়াম হার্বার, আর্ল অফ পেমব্রোক, এই দুজনের মধ্যে কেউ ছিলেন। আর্ল শব্দটার মানে কি? আর্ল শব্দটার মানে হলো উচ্চ পদমর্যাদা সম্পন্ন কোনো ইংরেজ ব্যক্তি। এবার কবিতাটার যদি স্ট্রাকচারের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো কবিতাটিতে 4টি স্ট্যাঞ্জা রয়েছে, আর প্রথম 3টি স্ট্যাঞ্জাতে প্রত্যেকটিতে 4টি করে লাইন রয়েছে এবং শেষ স্ট্যাঞ্জাটিতে 2টি লাইন রয়েছে। টোটাল 14টি লাইন এই সনেটটিতে রয়েছে। তাহলে প্রথম যে 3টি স্ট্যাঞ্জা, এক একটা স্ট্যাঞ্জাতে 4টি করে লাইন, এই এক একটা স্ট্যাঞ্জাকে বলা হয় কোয়ার্টেন। মানে তাহলে 3টা কোয়ার্টেন আছে এই সনেটটাতে, এবং পরের যে 2টো লাইনটা আছে শেষের 2টো লাইনকে বলা হয় কাপলেট। এবার আমরা একটু এই সনেটটির রাইম স্কিমের দিকে যাব। কবিতাটার রাইম স্কিম হলো এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। এর আগে কিন্তু আমরা কবিতা আলোচনা করতে গিয়ে দেখেছি রাইম স্কিমে, তাহলে এবি এবি, তাহলে যদি আমরা প্রথম স্ট্যাঞ্জার দিকে তাকাই তাহলে দেখতে পাবো প্রথম স্ট্যাঞ্জার ফার্স্ট লাইনের সঙ্গে থার্ড লাইনের শেষ অক্ষরটির মিল আছে। যেরকম ডে মে, ডেকে যদি এ ধরা হয় তাহলে মেয়ের সঙ্গে কিন্তু ডের কথাটা মিলছে, তাই জন্য কিন্তু ফার্স্ট লাইনের সঙ্গে থার্ড লাইনের, আবার সেকেন্ড লাইনের সঙ্গে ফোর্থ লাইনের মিল আছে। যেরকম টেম্পারেট ডেট, তাই জন্য এবি এবি ঠিক একই রকমভাবে সেকেন্ড স্ট্যাঞ্জা এবং থার্ড স্ট্যাঞ্জাতে তোমরা দেখতে পাবে সিডি সিডি, ইএফ ইএফ হচ্ছে। আবার লাস্ট 2টো লাইনে তোমরা দেখতে পাবে যে সি ডি, এই 2টো শব্দ কিন্তু একে অপরের সঙ্গে রাইমিং, তাই জন্য সেটা হচ্ছে জি জি বলা হচ্ছে। এবার আমরা এই কবিতাটার লাইন বাই লাইন অ্যানালিসিসের দিকে আগাই। বইটা তোমরা সামনে খুলে নেবে, দেখবে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তাহলে দি কথাটার মানে হলো ইউ, আর কম্পেয়ার কথাটার মানে হলো তুলনা। তাহলে এখানে কবি কি বলছেন? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? হোয়াই শ্যাল, ক্যান কিংবা মে কিংবা উড এই শব্দটা ব্যবহার না করে শেক্সপিয়ার শ্যাল শব্দটা কেন ব্যবহার করলেন? শ্যাল শব্দটা তিনি এই কারণেই ব্যবহার করেছেন, কেননা তিনি এখানে তার বিলাভ মেল ফ্রেন্ডকে রেসপেক্ট দেওয়ার জন্য এখানে শ্যাল শব্দটা ব্যবহার করেছেন। তাহলে কি শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এখানে উইলিয়াম শেক্সপিয়ার বলছেন যে আমি কি তোমাকে গ্রীষ্মের একটা দিনের সঙ্গে তুলনা করতে পারি? তাহলে এইখানে কবি অন্যান্য সব কিছু বাদ দিয়ে সামার্স ডে কথাটা কেন ব্যবহার করলেন? আমরা কিন্তু থাকি গ্রীষ্মপ্রধান দেশে, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন ইংল্যান্ডের কবি, যেই দেশটা ইংল্যান্ড হচ্ছে একটি শীতপ্রধান দেশ।
মানে বছরের বেশিরভাগটা সময় কিন্তু সেখানে চারিদিকে প্রচণ্ড ঠান্ডা থাকে, বরফে ঢাকা থাকে। আমাদের কাছে গ্রীষ্মটা যেরকম অস্বস্তিকর, তাদের কাছে কিন্তু গ্রীষ্মটা হলো একটা আনন্দ সূচক, সেটা কিন্তু হ্যাপিনেস, ফুল অফ হ্যাপিনেস। এবং যখন সামার সিজনটা ইংল্যান্ডে আসে তখন কিন্তু চারিদিকে নেচার তার নিজের মতো রূপ ধারণ করে, চারিদিকে সবুজে ভরে ওঠে, পাখিরা খুব সুন্দর মিষ্টি গান গেয়ে বেড়ায়, ঠিক আছে, মানে প্রকৃতি তার অপ্রতুল সুন্দর রূপটি এই সামার সিজনে কিন্তু নিজের রূপে ফিরে আসে। তাই জন্য এই সামার সিজনটা তাদের কাছে কিন্তু একটা খুব আনন্দময়, গোটা বছর কিন্তু ইংল্যান্ডের মানুষেরা অপেক্ষা করে থাকেন এই সুন্দর সামার সিজনের জন্য। তাই জন্য এখানে কবি বলছেন, উইলিয়াম শেক্সপিয়ার বলছেন, তিনি কি এই গ্রীষ্মের একটা সামার্স ডে, গ্রীষ্মের একটা দিনের সঙ্গে কি তাকে তুলনা করতে পারেন, তার মেল ফ্রেন্ডকে? কিন্তু তার পরের লাইনে আবার কি বলছেন, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। কিন্তু তারপরে ঠিক লাইনে দাও আর্ট, দাও মানে হচ্ছে ইউ, আর্ট মানে হচ্ছে আর, মানে কি তারপরের লাইনে কিন্তু তিনি বলছেন যে তুমি তার থেকেও সুন্দর, লাভলি, দাও টেম্পারেট, মোর টেম্পারেট, মানে তার থেকেও টেম্পারেট কথাটার মানে হলো মাইল্ড বা তোমার স্থিতিশীল। মানে তুমি এই গ্রীষ্মের একটা দিনের থেকেও তুমি আরও সুন্দর, আরও স্থিতিশীল। তার মানে কি বললেন, সেকেন্ড লাইনটাতে তিনি বললেন যে গ্রীষ্মকাল যতটাই সুন্দর হোক না কেন, তার সৌন্দর্য কিংবা তার বন্ধুটা সেই গ্রীষ্মের একটা সুন্দর দিনের থেকেও আরও বেশি সুন্দর এবং আরও বেশি স্থিতিশীল। থার্ড লাইনে দেখি আমরা কিভাবে কবি এই যে এটা ব্যাখ্যা করছেন, মানে সামার্স ডে কেন স্টেডি না সেটা ব্যাখ্যা করছেন। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস মানে হচ্ছে কি ঝোড়ো বাতাস, ঝোড়ো বাতাস কী করছে, ডু শেক ঝরিয়ে দিচ্ছে দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসের সুন্দর, ডার্লিং এখানে কথাটার মানে হচ্ছে সুন্দর, সুন্দর কুড়িগুলোকে, ফুলের কুড়িগুলোকে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ইংল্যান্ডে কিন্তু মূলত সামার সিজনটা শুরু হয় জুন থেকে, কিন্তু মে মাসটা হলো জুন মাসের ঠিক আগে। তাহলে যে ফুলটার কথা বলা হচ্ছে সেই বার্ডসগুলো, মে মাসের যে বার্ডসগুলো ছিল, ফুলের কুড়িগুলো ছিল, সেগুলো কিন্তু জুন মাসে, মানে গ্রীষ্ম যখন সেখানে ইংল্যান্ডে প্রবেশ করবে, ঠিক আছে, তার আগে যে এই সুন্দর ফুলগুলো যে সেই সময়টা ফুটে উঠে গ্রীষ্মকালকে আরও সুন্দর করে তুলবে। কিন্তু তার আগেই কি করছে, রাফ উইন্ডস, ঝোড়ো বাতাস সেই সুন্দর কুড়িগুলোকে মে মাসে গ্রীষ্ম আসার আগে সেগুলোকে কী করছে, ঝরিয়ে দিচ্ছে। অ্যান্ড সামার্স লিজ হ্যাভ অল টু শর্ট এ ডে। লিজ কথাটার মানে আমরা কি জানি, ধার নেওয়া, আর হ্যাথ মানে হচ্ছে হ্যাথ কথাটা মানে হচ্ছে মানে গ্রীষ্ম যে ধার নিয়েছে। তাহলে এখানে গ্রীষ্ম কি ধার নিয়েছে, এখানে কবি বলছেন যে সামার্স বিউটিটা ধার নেওয়া, এটা গ্রীষ্মের কিন্তু তার নিজের না, এটা প্রকৃতির কাছ থেকে গ্রীষ্ম ধার নিয়েছে, ঠিক আছে। লিজ কথাটা মানে ধার নেওয়া, তাহলে কি, অ্যান্ড সামার্স লিজ হ্যাভ, এবং গ্রীষ্মকালের যে সৌন্দর্যটা, ধার নেওয়া সৌন্দর্যটা, অল টু শর্ট এ ডে, সেটা হয় কি খুবই ক্ষণস্থায়ী। টু শর্ট এ ডে মানে হচ্ছে নট পার্মানেন্ট, মানে খুবই ক্ষণস্থায়ী, মানে গ্রীষ্মকালের যে সৌন্দর্যটা সেটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। আর গ্রীষ্মের যে সৌন্দর্যটা সেটা কবি কী বলছেন, গ্রীষ্মের সৌন্দর্যটা কিন্তু ধার নেওয়া। পরের স্ট্যান্জাতে আসি। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। এখানে একটু লক্ষ্য করবে তোমরা, আই অফ হেভেন কাকে নির্দেশ করছে, সূর্যকে কিন্তু নির্দেশ করছে। তাহলে কি কখনো কখনো সূর্য কি হয়ে ওঠে, টু হট মানে প্রচণ্ড গরম হয়ে, সাইন্স মানে সূর্য
রশ্মির বিকিরণ দেয়। মানে গ্রীষ্মকালে যতটা সূর্যর প্রখরতা থাকা দরকার তার থেকে কিন্তু আরও বেশি সূর্য প্রখর হয়ে তার সূর্য রশ্মিটা কিন্তু ছড়িয়ে দেয়। তার ফলে কি চারিদিকে আরও বেশি গরম হয়ে ওঠে, যেটা অস্বস্তিকর পরিবেশ। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিম, এবং কখনো কখনো কি হয়, তার গোল্ড সোনালি কমপ্লেক্সন মানে সোনালি আভাটা কিংবা সোনালি রশ্মিটা কী হয়ে ওঠে, ডিমড, নিষ্প্রভ হয়ে ওঠে। মানে কখনো কখনো হয়তো গ্রীষ্মকালে কি হয়, হঠাৎ করে মেঘের সঞ্চার হয়, সেই মেঘের সঞ্চার হওয়ার ফলে যে সুন্দর একটা সূর্যরশ্মি ছড়িয়ে পড়ছিল সেটা কি ঢেকে পড়ে, সেটা নিষ্প্রভ হয়ে পড়ে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং ফেয়ার মানে হচ্ছে সুন্দর, ঠিক আছে, বিউটিফুল থিংস মানে, এবং কি সুন্দর থেকে সুন্দরতম জিনিসগুলো বা সুন্দর জিনিসের সৌন্দর্য, ফেয়ার ফ্রম ফেয়ার, প্রথমটাকে যদি সুন্দর জিনিস ধরে নিই আর পরের ফেয়ারটাকে যদি সৌন্দর্য ধরি, তাহলে কী হবে, প্রত্যেকটা সুন্দর জিনিস তার সৌন্দর্যটা, প্রত্যেকটা সুন্দর জিনিসের তার সৌন্দর্য কি হয়, সামটাইম ডিক্লাইন্স, কখনো কখনো কী হয়, সেটা ধ্বংস হয়ে যায়। কিভাবে ধ্বংস হচ্ছে সেটা তিনি জাস্টিফাই করছেন কীভাবে, তার পরের লাইনে, বাই চান্স মানে হঠাৎ করে বা অ্যাক্সিডেন্টালি, অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, কিংবা প্রকৃতির অপরিবর্তনীয় নিয়মে, সেই নিয়মটা কেমন, আনট্রিমড। ট্রিমড কথাটার মানে কি, মানে কোনো কিছু ছেটে রাখা, আর আনট্রিম মানে হচ্ছে না ছাটা। তাহলে কি, তোমার যে জিনিসটা এড়ানো যায় না, এখানে হচ্ছে এড়ানো যায় না, যে প্রকৃতির যে নিজস্ব নিয়ম আছে, ঠিক আছে, প্রকৃতির পরিবর্তনের যে নিজস্ব নিয়ম আছে, সেই নিয়মটা অপরিবর্তনীয়, প্রকৃতির নিজস্ব নিয়মে সেটা কিন্তু ধ্বংস হয়। মানে এই জায়গাটায় যদি তোমরা একটু ভাবো, কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, তারপরে সেই বাচ্চাটা তার কৈশোরকালে গেল, ঠিক আছে, কিংবা তারপর থেকে বাচ্চাটা গেল তার যৌবনকালে, তারপরে কি গেল, মানে বৃদ্ধকালে গেল, তারপরে একটা সময় কি সে মারা গেল। মানে এটা কিন্তু প্রাকৃতিক নিয়মে হচ্ছে, প্রাকৃতিক নিয়মে কিন্তু সে মারা যাচ্ছে। তাই জন্য এই নিয়মটাকে কিন্তু কেউ চেঞ্জ করতে পারে না, আনচেঞ্জেবল, আনট্রিম, মানে এই নিয়মটাকে কিন্তু কেউ এড়োতে পারবে না, তুমি আমি কেউ এড়োতে পারবো না, ঠিক আছে। তাই জন্য এখানে বলছে না এড়াতে পারা প্রাকৃতিক কিংবা প্রকৃতির পরিবর্তনীয় নিয়মে সে কিন্তু ধ্বংস হয়ে যায়। মানে প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দরতম জিনিস অ্যাক্সিডেন্টালি হয়, তোমার বাই চান্স মানে অ্যাক্সিডেন্টালি হঠাৎ করে হয়তো সেটা ধ্বংস হয়ে যেতে পারে, বা প্রাকৃতিক নিয়মে সেটা ধ্বংস হতে পারে। তারপরে চলে আসছি, তাহলে এই প্রথম দুটো লাইনে, প্রথম দুটো স্ট্যান্জাতে কবি কী বলতে চাইলেন, শেক্সপিয়ার বলতে চাইলেন যে তিনি গ্রীষ্মের থেকে সুন্দর, গ্রীষ্মের একটা সুন্দর দিনের থেকেও তিনি কিন্তু সুন্দর। আর প্রথম দুটো স্ট্যান্জাতে তিনি কিন্তু এটা তুলে ধরলেন যে গ্রীষ্মকালের কী কী ড্রব্যাকস আছে। ড্রব্যাকস মানে হচ্ছে গ্রীষ্মকালের একটা সুন্দর দিন কেন তার বিলাভড মেল ফ্রেন্ডের সৌন্দর্য থেকে সুন্দর নয়, কেন সেই জিনিসটা কিন্তু এখানে ভালো করে তিনি বললেন। এবার চলে আসছি থার্ড স্ট্যান্জাতে। এখানে কিন্তু কবিতাটা কিন্তু একটা নিজস্ব টার্ন নিচ্ছে, মানে এখানে কিন্তু পোয়েমটা কিন্তু একটা টার্ন নিচ্ছে, বুঝবে তোমরা। বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এখানে সামার হচ্ছে বিউটি, দাই মানে হচ্ছে ইয়োর, কিন্তু এখানে তার মেল ফ্রেন্ডকে উদ্দেশ্য করে উইলিয়াম শেক্সপিয়ার বলছেন কিন্তু তোমার সৌন্দর্য কখনো নিষ্প্রভ হয়ে যাবে না, কখনো কালারলেস হয়ে যাবে না, কখনো ধ্বংস হবে না। ফেড মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া কিংবা নিষ্প্রভ হয়ে যাওয়া। তাহলে এখানে জোর দিয়ে উইলিয়াম শেক্সপিয়ার বলছেন কিন্তু তোমার সৌন্দর্যটা কখনো ধ্বংস হয়ে যাবে না। নট লুজ পজেশনস অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, কিন্তু তোমার, এই লাইনটা একটু ভালো করে বুঝবে, নট লুজ পজেশনস, পজেশনস কথাটা মানে হচ্ছে অধিকারে থাকা,
কোনো কিছু অধিকারে থাকা, কি অধিকারে আছে সেটা বুঝো। অফ দ্যাট ফেয়ার, সেই সৌন্দর্যটা, মানে তার বন্ধুর যে সৌন্দর্যটা, সেটার যে অধিকার, দাও ওস্ট, তার নিজের, মানে এখানে তার নিজের বন্ধুর যে সৌন্দর্যটা, বন্ধুর যে নিজের সৌন্দর্যটা, সেটা কিন্তু তার নিজেরই, ঠিক আছে, সেটা কিন্তু কখনো হারিয়ে যাবে না। আমরা যদি এই জায়গাটায় দেখি, প্রথম স্ট্যাঞ্জাটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রীষ্মকালের সৌন্দর্যটা কিন্তু লিজ নেওয়া, মানে হচ্ছে কি ধার নেওয়া। কিন্তু এই স্ট্যাঞ্জাতে কিন্তু কবি বলছেন কি, তার যে বন্ধুর সৌন্দর্যটা, সেই বন্ধুর সৌন্দর্যটা কিন্তু ধার নেওয়া নয়, কিন্তু তার বন্ধুর সৌন্দর্যটা কিন্তু তার বন্ধুর নিজের, ঠিক আছে। নট লুজ পজিশনস অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, মানে হচ্ছে কি তোমার নিজের সৌন্দর্য অধিকারটা কখনো কিন্তু ফেড হয়ে যাবে, কখনো হারিয়ে যাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ কথাটা মনে হচ্ছে গর্ব করে বলা, মানে না, মৃত্যুও কখনো গর্ব করতে পারবে। ব্র্যাগ কথাটা মনে হচ্ছে দম্ভের সঙ্গে বলা, মানে মৃত্যুও কখনো দম্ভ করে বলতে পারবে না। কি বলতে পারবে না? দাও ওয়ান্ডারেস্ট ইন ইজ শেড, যে তুমি তার ছায়াতে চলে যাবে, মানে কি মৃত্যুও কখনো বলতে পারবে না যে তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটা মৃত্যু আমরা জানি কি সবার কাছে অনিবার্য, যার জন্ম আছে তার মৃত্যু। কিন্তু এখানে কবি কি বলছেন, উইলিয়াম শেক্সপিয়ার কি বলছেন, এখানে ডেথ মানে মৃত্যুও কিন্তু গর্ব করতে পারবে না, গর্ব করে কিন্তু তার ছায়াতে, শেড মানে হচ্ছে ছায়া, তার ছায়াতে তোমাকে নিয়ে নিতে পারবে না। এখানে একটা কথা বলে রাখি, ওয়ান্ডারেস্ট বানানটা একটু দেখবে। এই ওয়ান্ডারেস্ট কথাটার মানে হলো, এটা হয়তো উইলিয়াম শেক্সপিয়ারের তোমার ওন ইংলিশ মিনিং, উইলিয়াম শেক্সপিয়ারের এই শব্দটার হয়তো নিজস্ব মানে ছিল, যেটার মানে হচ্ছে টু ওয়ান্ডার অর টু রোম, মানে হচ্ছে ঘুরে বেড়ানো বা বিচরণ করা। মানে এই লাইনটাতে দেখবে তোমরা, তাহলে এটা হচ্ছে বানানটার জন্য আমি তোমাকে বিশেষ করে বললাম ওয়ান্ডারেস্ট। তাহলে কি এইখানে কি বলছেন, যে মৃত্যুও কিন্তু গর্ব করে বলতে পারবে না যে তুমি তার ছায়াতে বিচরণ করবে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, মানে যখন এই চিরন্তন লাইনগুলিতে, ইটার্নাল লাইন্স, তোমরা কিন্তু এই যেটা খেয়াল করবে, আমি পরে বলে দিচ্ছি এখানে কেন ইটার্নাল লাইন্স উইলিয়াম শেক্সপিয়ার ব্যবহার করলো। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, মানে যখন তুমি এই চিরন্তন লাইনগুলিতে কি করবে, শুধু তুমি বেঁচে থাকবে না, তোমার সৌন্দর্যটা কি বেড়ে উঠবে। গ্রোস্ট মানে হচ্ছে এখানে তোমার সৌন্দর্যটা বেড়ে উঠবে। শেষ দুটো লাইনে আমরা চলে আসব, ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, ভালো করে বুঝবে কেন কবি কনক্লুশনে কীভাবে এই দুটো লাইনে আসছে। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস নেবে মানে বেঁচে থাকবে, অর আইস ক্যান সি, এবং তাদের চোখরা দেখতে পাবে। মানে কবি কী বলছেন, যতদিন পর্যন্ত মানুষেরা শ্বাস নেবে এবং তাদের চোখগুলো দেখতে পাবে, সো লং লিভ দিস, ততদিন এটি বেঁচে থাকবে। দিস, THIS, দিস, এখানে দিস দিয়ে কবি কী বলছেন, কাকে নির্দেশ করছেন, এই সনেটটাকে, যে সনেটটা তার বন্ধুর জন্য তিনি লিখছেন, এই সনেটটাকে কিন্তু তিনি নির্দেশ করছেন, ঠিক আছে। দিস বলতে এই সনেটটা, তোমরা কিন্তু ভালো করে বুঝবে, এই যেটা কিন্তু প্রশ্ন আসে। সো লং লিভস দিস, মানে এটি বেঁচে থাকবে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটাই তোমাকে জীবন প্রদান করবে, এবং এই সনেটটাই কিন্তু তোমাকে জীবন প্রদান করবে। তাহলে এইখানে কবি মানে কি করেছেন, নিজেরও কিন্তু একটু গুণগান করেছেন, নিজের গুণগান না, নিজের এই সনেটের কিন্তু এখানে গুণগান করেছেন। কেমন, তোমরা যদি একটু লক্ষ্য করো, আজকে আমরা এখানে ইন্ডিয়াতে বসে, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের বসে কিন্তু আমরা এখানে আলোচনা করছি, কিংবা এই পোয়েমটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন কিংবা অ্যানালাইসিস করছি। ঠিক এরকমভাবেই পাকিস্তানে করতে পারে, বাংলাদেশে করতে পারে, আমেরিকাতে করতে পারে, রাশিয়াতে করতে পারে, জাপানে করতে পারে। তাহলে কি লাইন বাই লাইন অ্যানালিসিস করছে, মানে এটা কতদিন আগে লাগা উইলিয়াম শেক্সপিয়ার লিখে গেছেন, কিন্তু আজকের দিনেও কিন্তু তুমি আমি কিন্তু এখানে বসে পড়ছি, পৃথিবীর সর্বত্র কিন্তু পড়ছে, মানে আমরা বেঁচে আছি, আমরা শ্বাস নিচ্ছি, আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি,
এবং তার ফলে কি তার এই সনেটটা কিন্তু আমরা এখানে পড়ছি এবং এই সনেটটা পড়ার মাধ্যমে কিন্তু তার বন্ধুর সৌন্দর্যটা কিন্তু আমরা এখানে বর্ণনা করছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু তার বন্ধুর সৌন্দর্যটা চিরন্তন হয়ে থাকছে এবং বেড়ে উঠছে। এইখানে শেষ দুটো লাইনে উইলিয়াম শেক্সপিয়ার কিসের গুণগান করেছেন? আর্ট, মানে শিল্পকলা। তিনি কি বলছেন? কোনো কিছু হয়তো চিরন্তন নয়, কিন্তু এই আর্ট বা শিল্পের মাধ্যমে, মানে এইখানে আর্ট যদি পোয়েট্রি হয়, ঠিক আছে, এই পোয়েট্রির মাধ্যমে কিংবা সনেটের মাধ্যমে কিন্তু সেটাকে প্রিজার্ভ করে রাখা যায়। তাকে শুধু প্রিজার্ভ করে রাখা যায় না, সেটা কিন্তু মানুষের কাছে আরও ছড়িয়ে দেওয়া যায়, আরও বাড়িয়ে দেওয়া যায়। আশা করি তোমাদের অনেকটা বোঝাতে পারলাম। বাড়িতে তোমরা দেখবে। টাটা।